বলেই মাটি থেকে বন্দুক উঠিয়ে নেয় মায়া। সোনালির হাত থেকে অনেক আগেই পড়ে যায় বন্দুক। সেটা উঠিয়ে মায়া শুট করে দেয় সোনালির হাতে। সোনালি ছিটকে যায়। মায়া একবার শুট করে সোনালির চোখের দিকে ভয়ানক দৃষ্টি রেখে আবারও শুট করতে থাকে। পরপর 3-4টে শুট করে মায়া থেমে যায়। রুদ্রের ইশারা পেয়ে জেসি এই বিষয়টা কেস থেকে স্কিপ করে দেয়। সোনালির বিষয়ে রুদ্র উপর মহল থেকে শুট করার পারমিশন পেয়েছিল। শুধু সোনালি না, বিভানও যে আসামি এই কাজের সাথে জড়িত, তাদেরকে অন ডিউটি থাকাকালীন শুট করা যাবে। মায়াকে থেমে যেতে দেখে রুদ্র ইশারা করে পুলিশদের। ওরা সোনালি আর বিভানকে নিয়ে যাবে। ঠিক তখন বিভান ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পাশের পুলিশকে। তারপর তার কাছে থাকা বন্দুক মায়ার দিকে তাক করে বলে, এ মায়া না থাকলে আজ আমার দিন খুব ভালো মতো যেত। মায়ের জন্য আমি আমার সব হারিয়েছি, তোকে তো আমি ছাড়বো না। কথাগুলো বলে যেই শুট করে মায়ার দিকে সবাই দৌড়ে আসতে নেয়, বিশেষ করে রাজ। কিন্তু সবাই যেন ওখানেই স্তব্ধ হয়ে যায়। সবাইকে অবাক করে দিয়ে হুইল চেয়ার টেনে মায়ার সামনে এতগুলো বছর পর ঢাল হয়ে আসে মোহন সর্দার। মায়া এখনো হাঁটু গেড়ে বসে থাকার কারণে মোহন সর্দার মায়ার সামনে আসায় গুলি সোজা এসে লাগে মোহন সর্দারের কপাল বরাবর। কপাল ছিদ্র হয়ে রক্ত পড়ছে। মায়া মূর্তির মতো বসে দেখছে। সব যেন চোখের পলকে হয়ে গেল। রুদ্র এবার বিভানের কাছে আসে আর জেসি আসে সোনালির কাছে। বিভানের হাতে লাথি মেরে বন্দুক ফেলে দেয় রুদ্র। ওদেরকে ভালো করে দেখে নেয় আর কোনো অস্ত্র আছে কিনা। ফলস্বরূপ কোনো অস্ত্র পায় না ওরা। পুলিশ সোনালীকে ওঠানোর চেষ্টায় থাকে। সবার চোখ তখন মোহন সর্দারের দিকে। মোহন সর্দার মায়া আর মৌয়ের দিকে তাকাচ্ছে বারবার। আফসোস হলেও এটা সত্যি যে মায়া আর মৌয়ের চোখে এক ফোঁটা ভালোবাসা দেখা গেল না। মিলি কান্না করছে ও দৌড়ে আসে মোহন সর্দারের কাছে। ঠিক তখনই আরো একটা বন্দুকের শব্দ আসে সবার কানে। সবাই পাশে তাকিয়ে দেখে সোনালী নিজেকে নিজের মাথায় শুট করেছে। যে মহিলা পুলিশ সোনালীকে ওঠাতে চেয়েছিল তার সাথে থাকা বন্দুক চোখের আড়ালে নিয়ে হাতে হ্যান্ডক্যাপ সহ সোনালী নিজেকে শুট করে। হালকা হেসে সোনালী বলে, হেরে যখন গেছি সোজা মৃত্যুকে গ্রহণ করিনি, তিলে তিলে মরার সে একেবারে মৃত্যু ভালো। লিলি মুখে ওড়না চেপে মাটিতে বসে পড়ে। একদিকে বাবা আর একদিকে মা, একই অবস্থায় থেকে তার সহ্য হয় না। ডান হাত দিয়ে বাম হাত ধরে আছে রাজ। আশ্রম কর্মী একটি মেডিসিন দেয় রাজের হাতে। হাতের কোণা দিয়ে গুলি চলে যায়, তাই তেমন কোনো সমস্যা নেই। মোহন সর্দার দুর্বল হয়ে পড়েছে, শ্বাস টানছে চড়ে চড়ে। মায়া তার দিকে তাকিয়ে বলে, এই মায়া নিজেকে রক্ষা করতে জানে মোহন সর্দার, তার বাবার দরকার হয় না। যে সময়টায় দরকার ছিল তখন বাবার দায়িত্ব পালন করেননি, আজ না করলেও পারতেন। মোহন সর্দার হাঁপাতে হাঁপাতে মায়ার দিকে মলিন দৃষ্টি দিয়ে বলে, পৃথিবীতে নিকৃষ্ট বাবা হয়ে যদি কেউ থাকে তাদের মধ্যে আমি একজন। হাজার শাস্তি ফিকে পড়ে যাবে এই অন্যায়কারী বাবার অতীতের কর্মের জন্য। তাই ভাবলাম মৃত্যুকে গ্রহণ করে মুক্তি দেই আমার মহমাকে। দুই ঠোঁট একসাথে করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো মায়া। চোখ ঝাপসা হয়ে এসেছে, কিন্তু চোখ বেয়ে পানি আসছে না। এই চোখের পানি অনেক আগেই শুকিয়ে গেছে। বৃষ্টি যেমন আকাশে দীর্ঘ সময় পর থেমে যায়, চোখের পানিও তেমন আস্তে আস্তে করে থেমে যায়। মোহন সর্দার এখনো মায়ার দিকে তাকিয়ে। মায়াকে উদ্দেশ্য করে মোহন সর্দার বলে, একবার বাবা বলে ডাকবি মহমা? মায়া কোনো কথা বলে না, কিছুক্ষণ চুপ থাকে। শাহানা পারভিন এসে দাঁড়ায় মায়ার কাছে। মায়ার মাথায় হাত রাখে শাহানা পারভিন। মাকে দেখে মায়া বলে, আপনার প্রতি বাবার অনুভূতি আমি পাই না। জোর করে আমাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব না। আমি যার প্রতি টান অনুভব করি না তাকে হাজার চাইলেও আপন করতে পারবো না, হোক সে আমার রক্তের কেউ। মোহন সর্দারের বুক ফেটে যাচ্ছে। তিনি মৌয়ের দিকে তাকিয়ে বলে, অন্তত তুই আমাকে বাবা বল। যাত্রাপথে আপন সন্তানের থেকে বাবা ডাক শুনতে চাই। মৌ কিছু বলতে পারছে না। অনেক কষ্টে ও ওর পেটের দিকে তাকালো। ওখানে একজন বেড়ে উঠছে। শাহানা পারভিনের দিকে তাকাতেই শাহানা পারভিন মাথা নাড়িয়ে কিছু বুঝিয়ে দিলেন। মৌ চোখের পানি মুছে বলে, বাবা। মায়া চোখ বন্ধ করে নেয়। শাহানা পারভিন এবার মায়াকে উদ্দেশ্য করে বলে, তুই কেন পৌঁছিস না? চোখ বন্ধ রেখেই মায়া বলে, আমার দ্বারা সম্ভব না মা।
একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির ইচ্ছা পূরণ করবি না মহুমা? আপনাকে হসপিটালে নেওয়া হবে। ডক্টর আদ্র কল করেছেন তো, অ্যাম্বুলেন্স আসবে এখন। মায়ার কথাতে প্রকাশ পায় সেও মোহন সর্দারকে মারতে চায় না, কিন্তু বাঁচিয়ে রেখে তার পাপের শাস্তি দিতে চায়। মৃদু হাসলো মোহন সর্দার। ভাইয়ের পাশে বসে আছেন মাহমুদ সর্দার। যতই হোক ভাই তো তার আপন। অপেক্ষায় আছে অ্যাম্বুলেন্স আসার, কিন্তু আজকে যেন অ্যাম্বুলেন্স আসতেও দেরি করছে। করারই কথা, আশ্রম থেকে হাসপাতাল তো দূরে। এদিকে রাজ, রুদ্র, আদ্র বাইকে করে আসে আর মায়ার গাড়ি চলে গেছে। মায়া কল করলে তারপর আসবে। আশেপাশে মায়া ড্রাইভার থাকা মানে তাদের জীবন ঝুঁকিতে, তাই শিয়া আর শাহানা পারভিন এনারা নিজেরাও ভাড়া করা অটোতে এসেছিল। আজকেই যেন যত বিপদ বেড়ে গেল। কোনো উপায় না পেয়ে মাহমুদ সর্দার বলেন, ভাইকে নিয়ে বাইকে ওঠো রুদ্র, কোনো রকমে এগোতে থাকি। মোহন সর্দার বাধা দিতে থাকে, হাত দিয়ে থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কোনো কিছুতে লাভ নেই। আমার মাথার গভীরে যন্ত্রণা বেড়ে গেছে। আমি বুঝতে পারছি আমি বাঁচবো না। 2-1 মিনিটের জন্য কেন দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবে? অন্তত তোমাদের কাছে থেকে সময়টা পার করি। শাহানা পারভিন এবার মায়াকে বলে ওঠে, এইভাবে মুখ ফিরিয়ে রাখিস না মা। হ্যাঁ, আমি চেয়েছিলাম তুই এই লোককে শাস্তি দে, কিন্তু একজন মৃত যাত্রী ব্যক্তির ইচ্ছা পূরণ কর। আজ সে অন্তত যেতে যেতে পথে তার ভুল বুঝতে পেরেছে, আর এমন ব্যক্তিকে এতটাও অবজ্ঞা করতে নেই। খোদা মেনে নেবে না যে। এবার চোখ খুলে মায়া। চোখ খুলে এদিক ওদিক না তাকিয়ে সোজা তাকালো শাহানা পারভিনের দিকে। শাহানা পারভিনকে দেখতে থাকে মায়া, সেই কালো চামড়ার নারীটি যাকে শুধু সে একাই ভালোবাসে। মা বলেই হয়তো নারীর টান অনুভব করে ভালোবাসার জন্ম। কালো ব্যক্তিতে রক্তের মানুষ ছাড়া কেউ ভালোবাসে না। লোক দেখানো কিছু মানুষ থাকে, দুদিন পর তাদেরকেও পাওয়া যায় না। শাহানা পারভিনের দিকে তাকিয়ে মায়া বলে, বাবা ডাকটা কি এতই সহজ মা? হয়তো সহজ, কিন্তু আমার জন্য তো কঠিন। আমি তো বাবা ডাকতে পারছি না। বাবা ডাকটা আমাকে বোবা করে দিয়েছে। আসে না তার জন্য এই ডাক। আমার কি দোষ? আমার ইমোশন তো উনি খুন করে দিয়েছে আমার ছোটবেলায়। বলেই শাহানা পারভিনকে জড়িয়ে ধরে মায়া। শাহানা পারভিনের বুকে মুখ গুজে কান্নাগুলো লুকাতে থাকে। মায়া তার কান্না কাউকে দেখাতে চায় না। মায়ার মাথায় হাত বুলিয়ে শাহানা পারভিন বলে, এখন তো দুঃখের দিন শেষ মা। সুখ তো তুই নিজে আদায় করেছিস। সেই নিকৃষ্ট থাকলে আমি তোকে বলতাম না। আমার জন্য তার মধ্যে যাই থাকুক, তোদের জন্য এখন সে অনুতপ্ত। মায়ের কথা শোন মায়া, মনের বাইরে যেয়ে একবার বলে দে বাবা, অন্তত সে এটা বুঝুক আমরা এতটাও নিকৃষ্ট না। মায়া শাহানা পারভিনের চোখের দিকে দেখে মোহন সর্দারকে দেখে। মোহন সর্দারের দিকে তাকিয়ে কোনো অনুভূতি হলো না মায়ার, শুধু তার চোখের দিকে তাকিয়ে বলে, ভেবে নেবেন না, আমি আপনাকে মন থেকে বলছি। আমার মা আদেশ করেছে তাই বলছি শুধু বাবা। মায়ার মুখে বাবা ডাক শুনে আলতো হাসলো মোহন সর্দার। কান্না করে দেন মাহমুদ সর্দার। ভাইকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই কতটা কষ্ট পাচ্ছে। তবে বেঁচে থাকতে মায়া আর শাহানা পারভিন যা পেয়েছে তার কাছে এগুলো কিছুই না। মানুষ জন্মানোর সাথে সাথে মৃত্যুকে ভাগ্যের সাথে লিখে নিয়ে আসে। তার মৃত্যুটাও তো তার ভাগ্যে রাখা আছে। মানুষ মরণশীল। মোহন সর্দারের শ্বাস বন্ধ হয়ে যায়। সোনালি নিজেও এখন বিদায় নিয়েছে। তার রুহু ঘুরছে শুধু চারিদিকে, কিন্তু তার শরীর পড়ে আছে মাটিতে। মিলি তার বাবা মায়ের 2 লাশের মাঝে মাটিতে বসে কান্না করছে। অ্যাম্বুলেন্স এসেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে এখন। মায়া সেদিকে তাকিয়ে বলে, এটাকেই বলে ভাগ্য। কিছু প্রতিশোধ মানুষ নিজ কর্মেও পেয়ে থাকে। আমরা হাজার প্ল্যান করলেও খোদার ইচ্ছার বাইরে যেতে পারি না। সবাই নীরব দর্শক হয়ে বসে আছে। চোখ ভিজে এসেছে মাহমুদ সর্দারের। রুদ্র নিজেও কান্নারত চোখে দেখতে থাকে মোহন সর্দারকে। গালাগালি করলেও তার উন্নতির জন্য করত। লোকটা যেমনই হোক রুদ্রের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাইতো। মিলি বলে ওঠে, আমার বাবা মা একদিনে সবাই চলে গেল, আমি অনাথ হয়ে গেলাম। আজকেই তাদের সব সত্যি জানতে পারলাম, আর আজকেই তারা এইভাবে দুনিয়া থেকে বিদায় নিল।
মাও কান্না করছে মিলি। তারেক এসে মিলির পাশে বসে পড়ল। রাজ এসে দাঁড়ালো মায়ার পাশে। মায়ার হাতের সাথে নিজের ডান হাত রাখলো রাজ। মায়া তাকালো রাজের দিকে। মুখে মৃদু হাসি ফুটিয়ে তোলে মায়া। রাজ চোখ দিয়ে আশ্বাস দিল, আমি আছি তোমার কাছে সব সময়ের জন্য আমার মায়াবতী। শাহানা পারভিন একটু পিছনে চলে যান। কষ্ট তার নিজের মধ্যেও হচ্ছে, সে যে কারণেই হোক। আজ সুখের মাঝে কিছু দুঃখের ছোঁয়া দেখা দিল। বিভানকে নিয়ে চলে গেছে পুলিশ। রুদ্র সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, লাশগুলোকে নিয়ে যেতে হবে। এভাবে বসে থেকে সময় নষ্ট না করাই ভালো। আশ্রমের বাচ্চারা ঘাবড়ে যাচ্ছে। মায়া দেখলো বাচ্চাগুলোকে। ছোট হাসির দিকেও মায়ার চোখ গেল। রুদ্রের কথাকে সম্মতি দিয়ে মায়া বলে, বাচ্চারা আসলেই ভয় পেয়েছে খুব। যেটা হবার তা তো হয়েছে, এখন লাশ দুটো অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হবে। সবাই আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মায়া এসে মিলিকে সামলাচ্ছে। শিয়া সামলাতে থাকে মৌকে। মৌকে এখন অতিরিক্ত চাপে রাখা যাবে না। রুদ্র তার লোককে কল দিয়ে বলে, হিয়া পাখিকে ছেড়ে দাও আর সেফলি সর্দার বাড়িতে নিয়ে আসো। ওকে বস। মাত্র বাসায় এসে পৌঁছলো হিয়া। এসেই দুটো লাশ দেখে অবাক হয়। আশেপাশের সবাই নীরব হয়ে আছে। হিয়া দৌড়ে যায় তার বাবার কাছে, বলে, কি হয়েছিল বাবা? ভাবি কিছু করেছে? মালিনী এসে হিয়াকে বলে, না রে মা, তোর ভাবি কিচ্ছু করেনি। মালিনীকে দেখে অবাক হয়ে হিয়া বলে, তুমি সুস্থ আছো মা? আমি একটু শান্তি পেলাম। কিন্তু তোমাকে যে ভাবি মেনেছিল, ওগুলো নাটক ছিল। সে অনেক ব্যাপার। তোর কাকা কাকি মারা গেছে, তাদের জন্য দোয়া কর। ওসব কথা পরে হবে। হিয়া আশেপাশে তাকালো। বাবা মায়ের মৃত্যুতে রুদ্রকে দেখতে পাচ্ছে না। রুদ্রকে কি তাহলে কেউ জানায়নি? আসলে হিয়া জানে না রুদ্র কি করে। এখন রুদ্র তার অফিসে বিভানকে নিয়ে ব্যস্ত আছে সে। এই অবস্থায় কেউ এখন রুদ্র সম্পর্কে হিয়াকে কিছু বলতে পারবে না। তাই হিয়া চুপ করে আছে। মনে মনে রুদ্রের প্রতি রাগ বাড়ছে হিয়ার। বাকি সবকিছু বাদ, বাবা মায়ের মৃত্যুতে তার নষ্ট পুরুষ নেই। এটা যেন রুদ্রের প্রতি ঘৃণা আরো বাড়িয়ে দিল। মোহন সর্দারকে দাফন করে এসেছে রাজ ও মাহমুদ সর্দার। বাড়ির অবস্থা এখন নীরব। মাহমুদ সর্দার ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে। মিলি কান্না করছে, তার বাবা মা দুজনেই আজ মারা গেছে। তারেক সামলাতে থাকে মিলিকে। মৌ নিজেও এখন কান্না করছে। মোহন সর্দারের মৃত্যুর সময় বাবা বলে সম্বোধন করা হয়। জীবনে এই প্রথম ও শেষ সে তার বাবাকে বাবা বলে ডেকেছে। মাকে তো কাছেই পেল না। অবশ্য মা যখন পরিচয় জানতে পারে তখন তো তার মধ্যে অনুতপ্ত দেখা যায়নি। এই যুদ্ধে হেরে গিয়ে সোনালি নিজেকে শেষ করে দিয়েছে। কারাগারে থাকার চেয়ে সে নিজেকে একেবারে শেষ করে দিল। রাজ ব্যাকপ্যাক করছে, তাকে কাজের জন্য ঢাকার বাইরে যেতে হবে। মায়া সেগুলো দেখতে থাকে। রাজকে ব্যাগ গোছানোতে সাহায্য করতে থাকে মায়া। রাজ বাইরে যেতে চায়নি। মায়ার কথায় সে রাজি হয়। মায়ার ভাষ্য মতে, তুমি এখন দেশের রক্ষার দায়িত্ব নিয়েছো। তোমার মায়াবতী ছাড়াও আরো এক দুনিয়া আছে তোমার, আর ওটা তোমার দেশের অসহায় জনগণ। এদেরকেও তো রক্ষা করতে হবে। তুমি কাল খুলনায় যাও, আমি এদিকটা সামলাতে পারবো। তোমার মায়াবতী কিন্তু ভীতু না, সে একজন বাঘিনী। মায়ার কোমর ধরে টেনে রাজ নিজের কাছে এনে বলে, আমি আমার বাঘিনীকে খুব ভালো করেই জানি। বাঘিনীর একটা গর্জন যে এই সর্দার বাড়িকে কাঁপিয়ে তোলে, এটাই তো তার আস্ত এক প্রমাণ। আমার কথা এটা না, কাকা মারা গেছে, আমাদের বংশীয় ব্যবসাটা আবার ওপেন করতে হবে, সাথে মায়ের ফর্মুলা সপরিবারে একসাথে পাবলিক করতে হবে। আর্দ্র আসবে এশিয়ার জন্য প্রস্তাব নিয়ে। এখন এই সময়টাতে কিভাবে বের হই? মায়া আশ্বস্ত দিয়ে বলে, চিন্তা করো না তো, আমি তারপর তোমার আরো পার্টনার তো আছেই। তুমি আসার পর ফর্মুলা পাবলিক করা হবে আর সিয়াকে দেখতে আসবে। এখন তুমি যাও, ওদিকটার লোকেদের সেবা করাটাও তো তোমার কর্তব্য। অনলি ফর মায়াবতী। আমার মায়াবতীর ইচ্ছাটাই তাহলে পূর্ণ হোক। বলেই মায়াকে কোলে নেয় রাজ। ভুলে যায় সারা দিনের কথা। শিয়ার থেকে মোহন সর্দার ও সোনালীর কুকর্মের কথা শুনল হিয়া, তবে পুরোটা না।
সোনালি যে ড্রাগ সাপ্লাই ও নারী পাচার করত এগুলো শুনল। মানিকের বিষয়ে জেনে হিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। তারপর সবাই মিলে একসাথে মানিকের সাথে কথা বলে। মানিক একটি আশ্রমে বড় হয়। প্রাপ্তবয়স হতেই তাকে নিজের 2 নাম্বার ব্যবসায় ছোটখাটো কর্মচারী করে রাখে বিভান। জিনিসপত্র আনা নেওয়ার কাজ, এক কথায় সার্ভেন্টের সমস্ত কাজ মানিক করত। মানিক একটু বোঝ হবার পর থেকে জানতো তার কোনো পরিবার নেই। বিভান ওকে আশ্রম থেকে আনার পর কাজ দেয়, তাই বিভানকে মহৎ ভাবত মানিক। মালিনীর থেকে আসল সত্যি জানার পর রুদ্র ও জেসি গিয়ে বিভানের ব্যবসা সম্পর্কে লন্ডনের পুলিশের কাছে প্রমাণ সহ সবকিছু জানিয়ে দেয়। বিভানের লন্ডনের অনৈতিক কাজ বন্ধ করা হয়। এরপর মানিককে সবকিছু খুলে বলে রুদ্র ও জেসি। রুদ্রের কার্ড দেখে ওকে বিশ্বাস করে মানিক। বাংলাদেশে আসার পর রুদ্র আবার মিথ্যা সেজে যোগ দেয় সোনালির কাছে, আর মানিককে রাজ নিজের মতো আলাদা স্থানে রেখে দেয়। অন্যদিকে মালিনী ও মায়া মিলে অভিনয় করতে থাকে সোনালি ও বিভানের সামনে, যাতে করে মানিকের সম্পর্কে কোনো সন্দেহ সোনালির না হয়। সকালে কাজের সূত্রে ঢাকার বাইরে যাবে বলে রেডি হচ্ছে রাজ। মায়া তাকিয়ে আছে রাজের মুখের দিকে। রাজ এটা দেখে ম্লান হেসে বলে, এভাবে তাকিয়ে থাকলে তো বউ রেখে যেতে ইচ্ছে করে না মায়াবতী। বউকে দুষ্টভাবে পেতে মন চায়। চোখ ছোট ছোট করে মায়া বলে, এভাবে তাকিয়ে থেকেই তোমার মধ্যে বান্দর নাচ শুরু হয়ে গেছে। মায়ার হাত ধরে নিজের কাছে এনে রাজ বলে, বউ ছাড়া 1 মাস একা থাকবো। এই স্বামীর রাজের বক্ষ যে শূন্য থাকবে, এটা কি তুমি বুঝো? তোমাকে ছাড়া এই মায়াও যে শূন্য মন্ত্রী মশাই। তবে সবার ভালোর কথা চিন্তা করতে হবে তো। জনগণের সেবা করার পর আমি সুযোগ পাবো তো? কিসের? বাথরুম বিলাসের। মায়া অবাক হয়ে যায়। সিরিয়াস মোমেন্টে এসেও রাজকে এমন বলতে হবে। রাজের বুকে আলতোভাবে মার দিয়ে মায়া বলে, লাগাম দিতে শিখুন মন্ত্রী মশাই। লাগাম দিলে তো বউ পাওয়া যায় না, তাই আমি লাগাম দিব না। এই মন্ত্রী মশাই লাগামহীনই থাকবে, তাহলে দিনে 4-5 বার করে বাথরুম বিলাস করতে পারবে। আপনি কি আর কোনো জায়গা পান না? এই এক বাথরুম বিলাস কি বিশ্রী লাগে। শোনো মায়াবতী, আমার এই বাথরুমে বড় একটা বাথটাব আছে, যেটার পেছনে লাখ টাকা খরচ করেছি আমি। বলি, টাকা কি আমার গাছে ফলে যে বউ নিয়ে লাখ টাকার বাথটাব রেখে অন্য জায়গায় রোমান্স করব? তাই আমি ওই বাথটাবে বসেই তোমার সাথে বাথরুম বিলাস করব। যে যা বলে বলুক, মন্ত্রী তার টাকা উসুল করেই ছাড়বে। দেখি কার বাপের কি হয়েছে। এবার চলুন বাথরুম বিলাসে। আরে ধুর না, আপনাকে তো এখন যেতে হবে। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। কাজ শেষ করে এসে বাথরুম বিলাস করতে দিবে তো মায়াবতী? মায়া কিছু বলতে যাবে অমনি ওদের গেটে নক করে পিয়াস। রাজ ঘুরে দাঁড়ায় দরজার দিকে। পিয়াসকে দেখে বলে, বউকে কি রোমান্টিক বিদায়ও দিতে দিবে না পিউ বেবি? এত জেলাস তুমি আমার মায়াবতীর প্রতি? পিয়াস বিষম খেলো। এই রক্তবতী আকারে মায়াবতীর প্রতি জেলাস ফিল, তাও আবার বেচারা পিয়াস। আদেও সম্ভব? পিয়াস বলে ওঠে, আসলে আপনার গাড়ি চলে এসেছে, সময় হয়ে গেছে তো তাই। পিয়াসের দিকে কিলার লোক দিয়ে রাজ বলে, বেঁচে গেছো। তোমার বউ এখন তোমাকে বাবা ডাক শোনাবে। তা না হলে আমার শালিকা থেকে তোমাকে আলাদা করে ওর জীবনে বেটার কোনো ছেলে এনে দিতাম। বিড়ালের মতো মুখ করে পিয়াস। রাজ এটা দেখে বলে, অন্তত এই শিক্ষা তুমি পেতে যে একজন বড়ের কাছ থেকে তার বউকে আলাদা করলে কেমন ফিলিংস হয়। তুমি যখন আমার আর মায়াবতীর রোম্যান্সের সময় হাজির হও, তখন মনে হয় এক ভিলেন এসে আমাদের জীবনে ধীন টানা বলে বজ্রপাত শুরু করেছে। নাদান এক অসহায় ছেলেকে রাজ ভিলেন বানিয়ে দিল। পিয়াস বেচারা পারছে না মুখের উপর মোক্ষম জবাব দিতে, কিন্তু সে মনে মনে ঠিকই কয়েকটা গালি দিয়েই দেয়। মনে মনে আওড়ায়, বেটা লুচ্চা মন্ত্রী, তুই তোর বউকে নিয়ে যা খুশি কর, আমি কোথাও বাধা দিই? আমি তো কাজের শিডিউল অনুযায়ী তোর কাছে আসি, বলি তোর কাছে হেল্প করলেও বলবি বউ থেকে দূরে থাকতে, আবার না করলেও বলবি বউ থেকে দূরে থাকতে। আমরা বর বউ তো তোদের জ্বালায় প্রেম করতে পারি না, এর বেলায় কি চোখ গাছে থাকে? কিন্তু না, কথাগুলো পিয়াস জোরে জোরে বলতে পারেনি। বেচারার চাকরি যে আর থাকবে না। মায়া তার হাতের কোনা দিয়ে রাজকে আলতো খোঁচা দিয়ে বলল, মুখে একটু তো লাগাম দিন। আপনার ভাইরা ভাই হয়। এখন চলুন, সময় হয়েছে। বলেই মায়া চলে যায় বাইরে। রাজ ড্রেসিং টেবিল থেকে সানগ্লাস নিয়ে চোখে দিয়ে পিয়াসের দিকে তাকিয়ে বলে,
ঘরের মধ্যে সানগ্লাস পরেছি কেন জানো? পিয়াস প্রশ্নবোধক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ যেতে যেতে বলে, তোমার মতো নির্বোধ যারা রোম্যান্স করতে পারে না, উল্টো রোম্যান্সের 12টা বাজায়, তাদেরকে ইগনোর করতে। আই ইগনোর ইউ ইউ বেবি। চাকা খেয়ে গেল পিয়াস। রাজ ওটা দেখে দুষ্টু হেসে বলে, সারাদিক ভেবা জায়গা খেয়েই পেট ভরাবে, তোমার জীবনে কোনো উন্নতি হবে না, চলো এবার। বলেই চলে যায় রাজ। পিয়াস ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই জন্যই তো বিয়ের 3 মাসের মাথায় আমি বউকে প্রেগনেন্ট বানিয়েছি। বেটা মন্ত্রী, লুচ্চ কথা বললেও বাবা হতে পারলি না। দম থাকলে আগে বাবা হয়ে আমার সামনে আয়, তারপর না হয় দেখা যাবে কে রোমান্সে পটু। সিঁড়ির কাছে গিয়ে রাস্তার পা চালানো থেমে দাঁড়ায়। পিছনে ঘুরে নিজের ঘরের দিকে তাকিয়ে দেখে পিয়াস দাঁড়িয়ে আছে। রাজের এভাবে থেকে যাওয়া দেখে পিয়াস ঘাবড়ে যায়। রাজ এক চোখ টিপ দিয়ে বলে, আমি দুনিয়ায় আর কারো মনের কথা বুঝি বা না বুঝি, তোমার মনের কথা খুব ভালোভাবে বুঝি পিউ বেবি। টেনশন নট, কাজ শেষ করে ফিরে আসি একবার, তোমাকে আমি আঙ্কেল বানিয়ে ছাড়ব। তখন হবে সে আনে কোলাকুলি। এই শাহমীর রাজের পুরুষত্বে আঘাত করেছো তুমি, তোমাকে ফেল করে দিব আমি। চলে যায় রাজ। হাঁপ ছেড়ে বাঁচে পিয়াস। তারপর রাজের লাগেজ নিয়ে বের হয়। নিচে এসে রাজ সবার সামনে দাঁড়ায়। মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে রাজ বলে, আসি বাবা। রাজের মাথায় হাত রেখে মাহমুদ সর্দার বলেন, সাবধানে যেও, তোমার জন্য অপেক্ষা করবে তোমার মায়াবতী। রাজ মাথা নাড়িয়ে একটু ভাবুক হয়ে থেমে গেল। মাহমুদ সর্দার ও বাড়ির বাকিরা এটা দেখে বলে ওঠে, কি হয়েছে? রাজ কিছু একটা ভেবে পিয়াসের দিকে তাকালে পিয়াস পকেট থেকে বের করে বলে, আমার কাছে ছিল, কিন্তু আপনি আজকে দিবেন এটা ভাবিনি। রাজ বাম ভ্রু উঁচু করে বলে, কেন? এটা আজকে দিব না তো কবে দিব? মায়া সন্দেহ দৃষ্টি দিয়ে বলে, এটা কি? হানিমুন প্যাকেজ। সবাই এদিক ওদিক তাকিয়ে একজন আরেকজনকে দেখতে থাকে। মাহমুদ সর্দার বলেন, এখন তুমি জনগণের সেবা করতে যাচ্ছ, এর ভিতরে বউকে নিয়ে হানিমুনে যেতে চাও? ফিরে এসেও তো যেতে পারতে হানিমুনে। অবাক হয়ে রাজ বলে, তোমাকে কে বললো আমার বউকে নিয়ে হানিমুনে যাব? তাহলে কার বউকে নিয়ে হানিমুনে যাবে? মায়া ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলে। রাজ মায়াকে দেখে ভয় পাওয়া চেহারা করে বলে, আরে এটাতে আমার বউ নেই, আমিও নেই, মানে এটা আমাদের হানিমুন টিকিট না। তাহলে কার? বাবা মায়ের হানিমুন টিকিট। মাহমুদ সর্দার বিষম খেলেন, সাথে মালিনী নিজেও। শিয়া হিয়া মুখ টিপে হেসে দেয়। শাহানা পারভিন সোফায় বসে আছেন, এখনো কিছুটা দুর্বল তিনি। রাজের এমন কথা শুনে তিনি নিজেও লজ্জা পান। মালিনী কিছু না বলে শাহানা পারভিনের পাশে এসে বসে। মাহমুদ সর্দার তেজ দেখিয়ে বলেন, লজ্জা করে না এই বয়সে বাবাকে হানিমুনে পাঠাতে? তোমার লজ্জা করে না বউ ঘরে আটকে রাখতে? মা আমার তোমাকে বিয়ে করে এখনো নিজেকে শাস্তি দিচ্ছে। মাকে নিয়ে সামান্য হানিমুন করতে পারোনি, আবার আসল ছেলেকে লজ্জা শেখাতে? এমন লজ্জা নিয়ে কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারবো না আমি। তুমি আমাকে ইনডাইরেক্টলি কাপুরুষ বললে। ডাইরেক্ট বললে কি বাবা ছেলের সম্পর্ক আজীবন থাকবে? তাই তো ভয়ে ভয়ে ইনডাইরেক্টলি বলেছি। শাট আপ! ইংলিশ বলতেই তো এটা শিখেছো। বউকে কিভাবে হাসি খুশি করা যায় এটাকে আদৌ শিখেছো? শোনো বাবা, লক্ষ্মী বরের মতো এখন বউ নিয়ে হানিমুন করে আসো, কোনো দ্বিমত শুনতে চাই না। মাকে হ্যাপি রাখাটাও একজন সন্তানের দায়িত্ব। শেষের কথাটি রাজ একটু নরম কণ্ঠে বলে। মাহমুদ সর্দার যেন স্তব্ধ হয়ে গেল। রাজের শেষ কথাটি একদম ঠিক। সে কখনো মালিনীর সাথে বাইরে ঘুরতে যায়নি। এখন যখন সব ঠিক হয়েছে, রাজ চায় তার মায়ের জীবনে থেকে যাওয়া কমতিগুলি পূরণ হোক, তাহলে তিনি কোনো বাধা দিবেন। স্ত্রী হিসেবে এই অধিকারগুলো মালিনী পায়। মালিনী মলিন দৃষ্টি দিয়ে দেখছে রাজকে। ছোটবেলায় রাজকে আদর করতে পারেনি। মানিককে নিয়ে চিন্তায় থাকে সে। একদিকে বরের মৃত্যুর শোক, আর একদিকে ছেলে। মাথা কাজ করেনি তার, কিন্তু রাজকে তিনি ভালোবাসেন। রাজের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকেন। ঠোঁট কামড়ে কান্না করতে করতে রাজের কাছে এসে রাজের মাথায় হাত রেখে বলে, আমি তোর ভালো মা হতে পারিনি, কিভাবে হব বল? আমি যে শুধু আমার ছেলেকে নিয়ে ভেবেছিলাম, ওকে নিয়ে আতঙ্কে থাকতাম। তোকে আমার বোনের শূন্যতা পূরণ করে দিইনি। আমার প্রতি অনেক অভিযোগ তোর, তাই না?
মানিক দেখলো এই দৃশ্য, তার নিজের কাছেও খারাপ লাগছে। সে তো এসবের কিছুই জানে না। মায়ের কষ্টটা দেখে তার নিজেরও খারাপ লাগছে এখন। রাজ মলিন হেসে মালিনীর হাত ধরে বলে, মায়ের প্রতি কোনোদিন অভিযোগ রাখা যায়? মা তার সন্তানকে ইচ্ছে করে দূরে ঠেলে রাখে না। কোনো কারণ না হলে কি কেউ এমন করে? আমি কোনো অভিযোগ রাখিনি তোমার প্রতি। আমার মনে হয় মানিক নিজেও কোনো অভিযোগ করবে না। মানিক এগিয়ে এসে বলে, আমি যদি জানতে পারতাম আমার মা আমার জন্য অপেক্ষায় আছে, আমার একটা পরিবার আছে, বিশ্বাস করো অনেক আগেই ছুটে আসতাম। ছেলে হিসাবে আমি আমার মাকে হ্যাপি রাখতে পারিনি। আমরা সবাই যে পরিস্থিতির শিকার ছিলাম, তবে শেষ ভালো যার, সব ভালো তার। কথাটি বলেন মাহমুদ সর্দার। রাজ এবার হাত ঘড়ি দেখে নেয়, তারপর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, তাহলে আমি আসি এবার। আচ্ছা বাবা, হানিমুনে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে আমাদের দেখাবে। এই বয়সে এসে নিজে বাবা না হই, বাবার হানিমুনটা তো দেখবো। তোমাকে কে বলেছিল আমাদের জন্য হানিমুনের ব্যবস্থা করতে? ছেলে হয়ে আমার একটা দায়িত্ব থাকে। বাবা মা নিরামিষ জীবন কাটিয়ে এখন একটুতেই ঝগড়া করে মাথা ফাটাবে, এই বয়সে এসে ছেলে হয়ে এসব দেখতে তো আমার বুকটা ফেটে যায়। তোমার বুকটা একটু বেশি ফেটে যাচ্ছে। রাজ কথা না বাড়িয়ে মাহমুদ সর্দারের কানের কাছে ফিসফিস করে বলে, শোনো বাবা, হানিমুনে যেতে দিচ্ছি মানে এই না যে নিজের বয়সে সীমা লঙ্ঘন করে দিবে। খবরদার, বাবা হওয়ার বয়সে আমাকে ভাই বানাবে না। ছেলে নির্যাতন কেসে ফাঁসিয়ে দিব কিন্তু। তাহলে হানিমুন থেকে এসে একদম প্রস্তুতি নিবে তোমার নাতি নাতনির সেবা করার জন্য। মাহমুদ সর্দারের মন চাচ্ছে এবার দেওয়ালের সাথে বাড়ি খেয়ে মারা যেতে। রাজকে উদ্দেশ্য করে বলেন, ছেড়ে দিচ্ছ তুমি আমাকে? বাবা হই আমি তোমার। আমি তো জানি তুমি আমার বাবা। এতবার পাবলিক করতে হবে না। বেশি পাবলিক করলে লোকে আবার সন্দেহ করে বসবে। তখন আমার ছেলে মেয়েও তোমাকে দাদা বলতে নাকচ করবে। দুই হাত এক করে মাহমুদ সর্দার বলেন, পুত্র আমার, তাড়াতাড়ি বিদায় হও। তুমিই হবে বাবা, আমি হব দাদা। তা তোমার মুখে লাগামহীন কোনো কথা শুনতে আমি রাজি না। রাজ দুষ্টু হেসে চলে যায় বাইরে। গাড়িতে উঠে বসে। জানালা দিয়ে মায়াকে দেখে হাসি দিয়ে বাড়ির সবার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানায়। মায়া মিষ্টি হেসে হাত নাড়িয়ে বলে, বাই মন্ত্রী মশাই। গাড়ি চলতে শুরু করেছে। রাজ এখনো দেখছে মায়াকে, মায়া নিজেও দেখছে রাজকে। রাজের গাড়ি চোখের আড়াল হতেই মনটা একটু খারাপ হয়ে যায় মায়ার। শাহানা পারভিনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে মায়া। খাটে হেলান দিয়ে বসে আছেন শাহানা পারভিন। রাত যাওয়ার পর থেকে শাহানা পারভিনকে নিয়ে মায়া নিজের বাসায় থাকে। সর্দার বাড়িতে থাকার জন্য সবাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু শাহানা পারভিন নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে থাকেননি। তার ভাষ্য মতে, যে বাড়িটা এখন আমার মেয়ের শ্বশুর বাড়ি, যে বাড়িতে আমার পরিচয় নিঃশেষ হয়ে গেছে, সেই বাড়িতে থাকার কোনো মানে নেই। আমি আমার মেয়ের কষ্টে গড়া বাড়িতেই থাকবো। অগত্যা কেউ কথা বাড়ালো না। এই এক মাস শাহানা পারভিন আর মায়া একসাথে সময় কাটিয়েছে। কাল রাজ আসবে, এছাড়া শিয়াকে দেখতে আত্রের দাদা দাদি আসবেন। তাই মায়া সর্দার বাড়িতে চলে যাবে। শাহানা পারভিনের হাঁটুর উপর হাত রেখে তার উপর মাথা রাখা। ওই অবস্থায় মায়া বলে, কাল মন্ত্রী মশাই আসবে, আর তারপর তোমার সাথে এভাবে থাকতে পারবো না। তুমি কি একা একা থাকতে পারবে মা? মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে শাহানা পারভিন বলেন, কেন পারবো না? একটা না একটা সময় তো আমাদের একাই থাকতে হবে। আজ না হয় কাল একা থাকার জন্য নিজেকে অভ্যস্ত করা উচিত। তুই নিজেও তো একা ছিলি। না মা, আমি একা ছিলাম না। আমার সাথে হাসি ছিল, তোমার মতো করে আমার ঢাল হয়েছিল। কিন্তু আফসোস, ছেলের প্রতারণার শিকার হলো। এমন সন্তান না জন্মানো ভালো যে তার মাকে খুন করে। শাহানা পারভিনের চোখের সামনে হাসির মুখটা ভেসে উঠল। কখনো ভুলতে পারবে না হাসিকে। হাসি ছিল বলে মায়া আজ নিজেকে সামলে নিতে পেরেছে। শাহানা পারভিনের মতো করে মায়ার সাথে ছিল হাসি। একসাথে তিনজনকে সামলানো কম কিছু না। কিছু একটা ভেবে মায়া বলে, আচ্ছা মা, ওদিন রাতে তুমি সর্দার বাড়িতে কেন গিয়েছিলে? মানে তুমি তো বলেছিলে আমাদের শত্রুদের আগে শাস্তি দিয়ে তারপর ওই সিক্রেট রুমে যাবে, কারণ ওই রুমের কথা কেউ জানে না। ফর্মুলা ওই রুমটাতেই সেভ। তাহলে আমাদের কাউকে না জানিয়ে কেন গিয়েছিলে তুমি? শাহানা পারভিনের মনে পড়ে গেল পুরনো কথা। বলতে থাকেন সেদিনের ঘটনাগুলো।
তুই ঢাকায় আসার পর শাহমীর আসে। ঠিক তার কয়েক মাস পর শাহমীর চলে যায় সিলেটে। বড় ভাই আমার কাছ থেকে তোর খোঁজ নিতেন। শাহমীর আর তোর বিয়ে নিয়েই কথা বলি আমরা। শাহমীর গ্র্যাজুয়েশন করেছে আর তোর 18 বছরে পা দিলে তোদের বিয়ে দেব। কিন্তু এর মধ্যে শাহমীরের ইচ্ছে ছিল দেশের সেবা করাটা, মানে মন্ত্রী হবে। আইডল হিসেবে নিজেকে নানাকে দেখেছিল, কিন্তু চলাফেরার ধাঁচ ছিল তোর দাদুর মতো। যেহেতু তখন দেশে এসে রাজনীতিতে যুক্ত হয়ে পড়ে, তাই ওকে বেশি প্রেশার দিতে চাইনি। আমি বড় ভাইকে বলেছিলাম যে আগে শাহমীর ওর ঝামেলা শেষ করুক, তারপর বিয়ের কথা উঠবে। শাহমীর তো তোকে দেখার জন্য উতলা হয়ে থাকতো। প্রায় তোর জন্য আমাদের শিবচরে আসতো। এদিকে আমি আর তুই মিলে ঢাকায় একটা কোম্পানি ওপেন করার চেষ্টায় থাকি। এইভাবে চলতে চলতে কোম্পানি ওপেনিংয়ের অর্ধেক কাজ হয়। একদিন আমার কাছে অচেনা নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতেই ওই পাশ থেকে বলে, সিক্রেট রুমের খোঁজ সোনালি পেয়ে গেছে। কলটা আসছে মালিনীর ফোন থেকে। আমি ভেবেছিলাম মালিনী বলেছিল কথাগুলো। কয়েক বছর হয়ে যায় ওর ভয়েস শুনিনি, তাই চিনতেও পারিনি যে ওটা সোনালি ছিল। আমি ছুটে যাই ওই বাসায়। মালিনীর ব্যাপারে আমি তখনও কিছু জানতাম না। আমি জানতাম ও এসবের ভিতরে নেই, হয়তো পরে সব জেনে আমাকে খোঁজ দিয়েছে। কারণ আমার সাথে অল্প স্বল্প কথা হতো, মালিনী প্রায়ই চুপ থাকতো। ব্যাপারটা কেমন যেন লাগতো আমার কাছে। কল দিয়ে চুপ থেকে আবার কল কাটা, আমি কিছুই বুঝতাম না। ওই বাড়িতে আমি বউ হয়ে যাওয়ার পর একবার বলেছিল, সংসারে এসেছো ভালো কথা, বুঝে শুনে পদক্ষেপ ফেলেকো। এখানে কুকুর শেয়ালের হামলা করেছে। আমি না ওর ওই কথাগুলোকে বুঝে উঠতে পারতাম না। প্রায় অন্য মনস্ক থাকতো ও। শাহমীরকে তেমন দেখতো না। মা ছাড়া শাহমীরকে দেখলেও মায়া লাগতো, তাই আমি ওর সাথে বেশি থাকতাম। তখনও মালিনী আমাকে বলতো, নিজের লোকের দিকে নজর দাও। আমি ভাবতাম ও হিংসা করছে তাই এমন বলে। সর্দার বাড়ি থেকে আসার পর একদিন আমাকে কল দিয়ে অনেক কান্না করে, কিন্তু কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না করে। আমি তখনও বুঝিনি কিছু। ওদিকে রুদ্রের কথা জানার পর ওর বাবা মাকে সাহায্য করতে থাকি। তখন মালিনী আমাকে একটা SMS দেয়, লেখা থাকে, যা করবে সাবধানে, কিছু ভিডিও আর ছবি দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি নিজের কাছে সেভ করে রাখো, আমি ডিলিট করে দেব। আর হ্যাঁ, আমাকে কল করে কিছু জিজ্ঞাসা করবে না, এ বাড়ির চারপাশে সবার কান পাতা থাকে, আমি কোনো কিছুই বলতে পারবো না, আমি নিজেও হাত পা বেঁধে আছি। মালিনীর মেসেজের বানান অনেক ভুল, বোঝা যায় দ্রুত লিখেছে। আমি তখন বুঝতে পারলাম মালিনী নিজে ওইসবের মধ্যে ফেঁসে আছে, না হলে এইভাবে নিজে থেকে কেন বলল। ওই প্রমাণ পেয়েই আমি পুলিশ নিয়ে ডাক্তারদের ধরিয়ে দিই। এই ভুলের জন্য তখন অ্যালার্ট হয়ে যায় সোনালি। সব কিছু না জানলেও শত্রু দমন করতে হবে এটা বুঝে যায়, তাই তখন শেষ করে দেয় আদ্র রুদ্রের বাবা মাকে। সেদিন যখন সবাই লাশ নিয়ে কান্নাকাটি করে, মালিনী আমাকে মেসেজ দিয়ে বলে, প্রমাণগুলো তোমাকে দিয়েছিলাম যাতে তুমি রুদ্রকে নিয়ে যেতে পারো, তুমি এই ভুলটা না করলেও পারতে। এইরকম যদি সব কিছু কাছে পাওয়া যেত তাহলে আজ আমি চুপ থাকতাম না। এরা অনেক দূর তো, এদের দমন করা সহজ না। আমরা যাই করব এরা তার থেকেও কয়েক কদম এগিয়ে। দয়া করে এখন আর কিছু করো না, আমি শেষ হয়ে যাব। মালিনীর এমন মেসেজ দেখে আমি সিদ্ধান্ত নেই ওদের মতো করেই আড়ালে ওদের শেষ করতে হবে। তাই আদ্রকে পাঠিয়ে দিলাম ওর দাদা দাদির কাছে, আর আমরাও চুপ থাকলাম। যেহেতু ওই বাড়িতে কোনো কথা আড়াল থাকে না, সব সোনালি জেনে যায় হিডেন ক্যামেরার জন্য, তাই আমিও চুপ হয়ে যাই। কিন্তু সোনালির পিছনে লোক রাখি। ধীরে ধীরে সোনালির ব্যবসায় লস হয়। এই যেমন নারীগুলোকে পাচার করতে পারে না, তার আগে পুলিশ হাজির হয়। ড্রাগ সাপ্লাই করার আগে পুলিশ খবর পেয়ে যায়, তাই তখন সোনালি ওর এই কাজগুলো বন্ধ করে দেয়। খোঁজ করতে থাকে আমাকে। সেদিন মালিনীর ফোন দিয়ে আমাকে কল দিয়েছিল, কারণ সোনালি জেনে যায় মালিনী আমাকে অ্যালার্ট করেছে। মালিনীর ফোনে সব ডিলিট হলেও আমার দেওয়া শেষ মেসেজটি সোনালি দেখে নেয়, কারণ আমি মেসেজ করার সাথে সাথে সোনালি ফোন নিয়ে দেখে ফেলে, যার ফলে মালিনী বিপদে পড়ে যায়।
সোনালি আমাকে ফ্যাক কল দেয়, আমিও ছুটে যাই ওড়াতে। ওই বাড়িতে গিয়ে যখনই আমি ওই রুমের দিকে যাব, আমার হাত ধরে টান দেয় মালিনী। আমি অবাক হয়ে যাই। এক এক করে আমাকে সব কিছু খুলে বলে মালিনী, সাথে এটাও বলে মিনার মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে যায়, সেটা আমার বাবার বাসায় পৌঁছায়। সেই চিঠি বিহান পেয়ে যায়, ওখানে মিনার লিখেছিল, রোহিণী এই ফর্মুলা রাজের দাদুর কাছে রেখেছে। যে লোকারে রাখা আছে ওটার পাসওয়ার্ড রাজের দাদু জানে, কারণ রোহিণীর মৃত্যুর দিন রোহিণী ওটা ওর শ্বশুরের কাছে দিয়ে যায়, আর রোহিণী গাড়ি ব্লাস্ট হয়ে যায়, যেটা বিভান করিয়েছে। রাজের দাদু ওটা নিজের সিক্রেট রুমে রেখেছে। এই রুম কোথায় অবস্থিত আমি জানি না, আমি বেঁচে থাকবো কিনা জানি না। আমার বাবা মাকে ওই বিভান শেষ করে দিয়েছে। আমি তোমার বোনের সাথে কোনো বাজে সম্পর্কে ছিলাম না, বিশ্বাস করো। তোমাদের রূপ একই হলেও আমার মন সবসময় তোমাকে চেয়েছে। তোমার ভিতরে চঞ্চলতা আমাকে উন্মাদ করে দিত। ইচ্ছা ছিল এই ফর্মুলা দেশের কৃষকদের হাতে পৌঁছে দিয়ে তোমাকে এনে সুখের রাজ্যে পাড়ি দিব। দেশের মানুষ ফ্রেশ খাবার খেয়ে রোগমুক্ত থাকবে। এটা মনে হয় পূরণ হবে না। সাথে তোমাকে নিয়েও আমার আর সংসার করা হলো না। তুমি আমার জীবনে ফিরে আসো বা না আসো, এই ফর্মুলা বাজে লোকদের থেকে বাঁচিয়ে রেখো। আমাদের দেশের খাদ্যের মধ্যে এখন এত ভেজাল যে দেশের লোক এখন ভিন্ন রোগে ভুগছে। আমি একজন কৃষি বৈজ্ঞানিক হিসেবে এদেশের সুরক্ষা চাই। বিদেশিরা বিক্রি করে দেশের ক্ষতি করতে চায় না। অন্তত নিজের স্বপ্নকে বিসর্জন দিতে পারবো না। কেউ যেন ফর্মুলার অসৎ ব্যবহার না করে, এটা দেখো। এই চিঠি বিভান বাংলাদেশে এসে দেখতে পাই। বছর কয়েক পর দেশে এসে ঘুরতে যেত। ঠিক তখন বিভান জেনে যায় সব, কারণ বাবার ফোন বিভানের কাছে ছিল। আমিও জানতাম না বাবা কাকে কল করছে, বাবা কাকে কল করে সব বলছে। বিভান সন্দেহের বশে আবার যায় বাবার কাছে, তখন শুনে নেয় শেষের কথা। ওই ফোনটা সূত্র হিসেবে রেখে দেয়। বাবার লাস্ট কলের নাম্বার আর কোন ফোনের মেসেজ তার নাম্বার একই। এটা দেখে সোনালি আর বিভান বুঝে যায় তুমিও সব জানো। ওই দিন থেকে প্ল্যান করে তোমাকে খোঁজ করার। তোমার সাথেও মানিককে আর দেখা করতে দেয় না। যা একটু ভিডিও কলে মানিকের পেছন পাশ বা অস্তিত্ব দেখাতাম, তাও বন্ধ হয়ে যায়। রাজ এসেছে বলে সোনালি সাবধানে চলছে। এই কয়েকদিন আমার ফোনও কাছে ছিল, তাই আজকে তোমাকে ফট করে কল দিয়েছে। তুমি পালিয়ে যাও। এই রুমের খোঁজ ওরা পেলেও পাসওয়ার্ড তুমি না বলা অবধি ওই ফর্মুলা পাবে না। তুমি পালাও বোন, তোমার মোহকে নিয়ে দূরে থাকো। মালিনীর কথা শেষ না হতেই আমার চোখ যায় সোনালির দরজার দিকে, যেখানে আমি সোনালির অবয়ব দেখেছিলাম। কিছু মাথায় আসেনি আমার। আমাকে যাতে পাসওয়ার্ড নিয়ে বেশি কিছু না বলে, তাই আমি বলি, আমি তো পাসওয়ার্ড জানি না। ওই দিন মোহর সাথে ওর দাদু কথা বলেছিল, পাসওয়ার্ড আমি না, মোহ জানে। আমি তখন এগুলো বলেছিলাম কারণ তোর নাম এখন মায়া, তোকে ওরা খুঁজে পাবে না, তাই আমি তোর নামে সব বলে দিই। আর তুই তো শিবচরে যাবি না, ওরা আমাদের ফ্যাক্টরির খোঁজ পাবে না, কারণ আমার ফ্যাক্টরির নাম পাল্টানো হয়, যেটা তোর নামে। তাই কেউ সন্দেহ করতে পারবে না যে মায়া আসলে মোহ। সোনালি তখন হামলা করলো আমাকে মেরে ফেলার জন্য। আমি তখন ওখান থেকে পালিয়ে যাই। সুযোগটা আমাকে মালিনী করে দেয়। ও সোনালির সামনে এসে বাধা দিতে থাকে। তখন আমার পেছন থেকে শ্যুট করে দেয় সোনালি। দ্বিতীয়বার শ্যুট করতে যাবে, সোনালির হাত ধরে বাধা দেয় মালিনী। ওই সুযোগে আমি পালিয়ে আসি, তোকে কল করে কিছু কথা বলি, কিন্তু আমার গায়ে শক্তি কমে আসে, তাই স্পষ্ট কিছু বলতে পারি না। তোর সাথে কথা বলতে বলতে আমার মাথায় আঘাত অনুভব করি। পিছনে তাকিয়ে দেখি সোনালি আর ওর লোকজন। বাবাকে মেরে ওরা বাবার ফোন কালেক্ট করে শত্রু ধরার সূত্র পেয়েছে। আমি এই ভুল করতে চাই না, তাই আমি সাথে সাথে ফোনটা দূরে ছুঁড়ে মারি, যাতে ওদের নাগালে না আসে। ওরা ফোনটা পেলে জেনে যেত যে তুই মোহ। আজ সব কিছুর দমন হয়েছে, তাই না মা? হ্যাঁ, কিন্তু আমাদের শত্রু দমন হলেও পৃথিবীতে এমন অনেক নিকৃষ্ট ব্যক্তি আছে যাদের দ্বারা অন্যরা বিপদে আছে।
আমার হাতে যদি এমন ক্ষমতা থাকতো যে ওই নিকৃষ্ট লোকদের ধরে মেরে ফেলবো, আমি সত্যি তাই করতাম। তুই তো তাই করিস। আমি কোমায় থাকলে কি হবে, তোর সব কথা শুনতাম। আমার মেয়ে যে কিনা ছিল সহজ সরল, সে এতগুলো অন্যায়ের বিচার করে, এটা ভেবেই আমি অবাক লাগে। তাদের হাতে আইন কেনা থাকে, তাদেরকে এভাবেই দমন করতে হয় মা। শাহানা পারভিন মায়াকে আদর করতে করতে বলেন, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বিয়েও হয়েছে তার। এখন আমি নানু ডাক শুনতে চাই। হ্যাঁ, শুনবে তো। আমাদের মৌয়ের ছেলেটা বড় হোক, তোমাকে নানু বলবে। আমার সামনে বোকা সাজা হচ্ছে না? তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আমি কি বলছি। তোমার স্বামীও তাই চায়। মায়া আলতো হেসে বলে, তোমাদের ইচ্ছাটাও যদি পূরণ হয় কেমন হবে মা? আমি তো অনেক খুশি হব। আমার মা তো ছেলে জন্ম দিয়েছে, এখন মায়া মাকে জন্ম দিবে সেটাই দেখার বাকি। তোদের পরিপূর্ণ সংসার দেখতে পেলেই আমি খুশি। শাহানা পারভিনের হাত মায়া নিজের পেটের উপর রেখে বলে, এখানে তোমার নাতি বা নাতনি আছে মা। খুশি হয়ে শাহানা পারভিন বলেন, তুই আগে বলিসনি কেন? ভেবেছিলাম মন্ত্রী মশাই আসলে জানাবো। ও তো কাল আসবে, ওকে সারপ্রাইজ দিব, কিন্তু তোমার থেকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে না। শাহানা পারভিন তাড়াতাড়ি দৌড়ে গেল রান্নাঘরে। যেতে যেতে বলে, মা আমি এই রাতেই পায়েস রান্না করব। আমার মেয়ের আজ শুভ দিন, মিষ্টি না খেলে হয়? মায়া হেসে দেয়। ঠিক তখন মায়ার ফোন মেসেজ করে রাজ, আমার পক্ষে শূন্যতা পূর্ণ করতে আমি আসছি মায়াবতী। মায়া কিছু ইমোজি দিল। রাজ আবার লিখেছে, এবার আমি বাবা ডাক শুনেই ছাড়বো, না হলে জনগণ বলবে মন্ত্রী বাচ্চা দিতে অক্ষম। ওরা তো জানে না মন্ত্রীর বউ মন্ত্রীকে বাবা ডাক শোনানো থেকে বহিষ্কার করেছে। এবার নিজের অধিকার আদায় করেই ছাড়বো। আমি বাবা হওয়ার অধিকার রাখি, আমার বাচ্চা চাই। আপনি পাগল হয়ে গেছেন মন্ত্রী মশাই? এই মন্ত্রী শাহমীর রাজের একটাই স্লোগান, বাচ্চা চাই, বাচ্চা চাই, বাচ্চা ছাড়া মায়াবতীর উপায় নেই। মায়া হাসতে থাকে, পেটে হাত রেখে বলে, তোর বাবা কাল আসবে, সারপ্রাইজ দিব দুজন মিলে। তারপর মায়া রাজকে মেসেজ দিল, তাড়াতাড়ি আসবেন মন্ত্রী মশাই, কাল সিয়াকে দেখতে আসবে। আদ্রর দাদা দাদি আংটি পরিয়ে যাবে। নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদ্র আর রুদ্র, চোখ তাদের বাড়িটির দিকে। পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে একসাথে দুই ভাই। রুদ্র বাড়িটির দিকে চোখ রেখেই বলে, বাবা মা বেঁচে থাকলে আজ আমরাও একসাথে পুরো পরিবার তোমার বউ দেখতে যেতাম, আর সেটা এই বাড়ি থেকেই, তাই না ভাই? বাবা মায়ের চেহারা ভেসে আসতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আদ্রের। এক আঙ্গুল উঁচু করে রুদ্রকে দেখিয়ে বলে, ওই কোনাটায় একটা ঘর ছিল, ওখানে বাবা মা থাকতো। আমি যখন স্কুলে যেতাম ওই জানালা দিয়ে আমাকে দুই হাত নাড়িয়ে বিদায় দিত। আমি আর বাবা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে হাসি মুখে মাকে টাটা বলে গাড়িতে উঠতাম। তুমি তো তাও মা বাবার থেকে কিছু মুহূর্ত পেয়েছো। আমি আমার পুরো ছোটবেলাটা হারালাম। না পেলাম আপন বাবা মায়ের আদর ভালোবাসা, না পেলাম পালিত বাবা মায়ের আদর ভালোবাসা। রুদ্রের দিকে তাকিয়ে আদ্র বলে, মা তোর জন্য অনেক ছোটাছুটি করেছে ভাই, শেষমেশ নিজের জীবনটাই দিয়ে দিতে হলো তার ছোট ছেলেকে পেতে। চোখ বেয়ে পানি পড়ল রুদ্রের। নিজের হাতে পানি মুছে বলে, চলো ভাবিকে দেখতে যেতে হবে তো, তোমার প্রেয়সীকে পাওয়া তো এখনো বাকি। মৃদু হেসে আদ্র বলে, দাদা আসুক আগে। বলতে না বলতেই আদ্র ও রুদ্রের দাদা দাদি এসেছেন। একসাথে দুই নাতিকে জড়িয়ে ধরেন তারা। তারপর গাড়িতে উঠে রওনা দেন সর্দার বাড়ির দিকে। আয়নার সামনে বসে নিজেকে দেখে লজ্জাবতী হয়ে আছে শিয়া। পাশেই দাঁড়িয়ে আছে মিলি ও হিয়া। মৌ বিছানায় বসে ওর ছেলে প্রলয়কে নিয়ে। মায়া তার সাথে খেলছে। শিয়ার মাথায় টোকা দিয়ে মিলি বলে, এত লজ্জা পেয়ে মাথা নিচু করে আছিস কেন? আমরা বোনরাই তো আছি এখানে। হিয়া দুষ্টুমি করে বলে, বুঝতে পারছিস না, এগুলো আসলে ঢং করছে। ওনার মনে তো প্রথম দিনেই মনে লাড্ডু ফুটেছিল, শুধু অবুঝের ভান ধরেছিল। শিয়া চোখ রাঙিয়ে বলে, একটু বেশি বলছিস না তুই? হিয়া দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, আমি বেশি বলছি তাই না? তোর তো গাইনোলজি হওয়ার ইচ্ছে ছিল, তুই অর্থোপেডিক নিয়ে পড়ছিস কেন বল? আমার ভাগ্যে ছিল তাই আমি এই সাবজেক্ট নিয়েছি।
এটার মানে অন্য কিছু না। প্রলয়ের ছোট ছোট আঙ্গুল খুঁটছিল মায়া। মাত্র 4 দিন আগেই প্রলয় এই পৃথিবীর মুখ দেখেছে। পিয়াসের ছেলের নাম প্রলয় দিয়েছে। এটা পিয়াসের ইচ্ছেতেই হয়েছে। এই ছোট প্রলয়ের নরম তুলতুলে লাল বর্ণের হাত ধরে মায়া ম্লান হেসে বলে, তোমার ভাগ্যটা তো তুমি নিজে গড়ে নিয়েছো সিয়া, ঠিক যেমন আমি আমার মন্ত্রী মশাইকে পেয়েছি। উদ্দেশ্য না থাকলে তো সফলতা আসে না। ভাবির কথাতে মুখ থেকে কিছু বের হচ্ছে না শিয়ার। হিয়া চশমা চোখে দিয়ে ইশারা করে বলে, এখন কি বলবি? গুরুজন কিছু বলছে বলে চুপ থাকবি, তাই না? চোখ ছোট ছোট করে লজ্জা মাখা হাসি দিয়ে শিয়া বলে, এমনভাবে বলছিস যেন তোর সময় আসবে না, আমার পরে তোর টান, মনে রাখিস সেটা। ধুকুচকে হিয়া বলে, আমার এমন কেউ নেই যে আমার ট্রান আসবে। বাবা বলেছিল তো অনেক আগেই যে আমাকে পড়াশোনা করাবে। যেদিন কাউকে ভালো লাগবে সেদিনের কথা ভিন্ন। মায়া তাকালো হিয়ার দিকে। হিয়াকে উদ্দেশ্য করে বলে, কিন্তু তুমিও তো ভালোবাসো। মায়া কিছু বলতে যাবে তার আগে হিয়া বলে ওঠে, না ভাবি, ওটা মোহ ছিল। ভালোবাসা মনে করে আমি আমার ক্যারিয়ার হারাতে চাই না। তুই এভাবে কেন বলছিস শিয়া? সব তো পাল্টে গেছে রুদ্র ভাই। শিয়াকে আর কিছু বলতে না দিয়ে হিয়া বলে, ওনার নামটাও শুনতে চাই না। নষ্ট পুরুষ একটা। আমাকে তো ঠকিয়েছে, পুরো পরিবারকে ঠকিয়েছে। প্রতারক নষ্ট পুরুষ। কথাগুলো বলতেই হিয়ার চোখ থেকে পানি পড়তে থাকে। উল্টো দিকে ঘুরে হিয়া চোখের পানি মুছে দেয়। মায়া এসে শিয়ার কানে কানে বলে, রুদ্রর পরিচয় বলনি তুমি? মাথায় হাত দিয়ে শিয়া বলে, কিভাবে কি করব বলো? সে মেডিকেলে যাওয়া আসা, আবার মৌ আপুকে নিয়ে ব্যস্ত হতে হয়। আর ম্যাডাম নিজেও তো কলেজে ভর্তি হয়ে ব্যস্ত হয়ে গেছে। উপন্যাস ছাড়া আমাকে কখনো সময় দেয় ও? ওর জন্য মার্কেটটাও আমাকেই করতে হয়। ওর তো খালি নিজের জন্য পছন্দ করে ওই উপন্যাসের বই কিনবে। আমি তো ভেবেছি তোমরা বলেছো। আমি আর মিলি তো নতুন করে ব্যবসার কাজে হাত লাগিয়েছিলাম। অন্যদিকে আমার ফ্যাশন হাউসের ব্যবসা তো আছেই। অবশ্য আমাদের ব্যস্ততায় যখন কিছু জানিনি, তাহলে আজকে হিয়ার জন্য সারপ্রাইজ থাকবে। মায়া বলে ওঠে। উত্তেজিত হয়ে হাসি দিয়ে শিয়া বলে, একদম ঠিক বলেছ। আজ হিয়া ওর নষ্ট পুরুষের আসল পরিচয় পেয়ে অনেক বড় সারপ্রাইজ পাবে। সবার আড্ডার মাঝেই পিয়াস এসে বলে, বস এসেছে ম্যাম, মাত্র গাড়ি ঢুকলো বাড়ির ভেতর। রাজ এসেছে শুনে শাড়ি পরা অবস্থায় দৌড় দেয় মায়া। সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল ঘামে ভিজে আছে রাজ। সাদা পাঞ্জাবি ঘামে একাকার। সিঁড়ির দিকে চোখ যেতেই রাস্তার হাত 2 দিকে মেলিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। শাড়ির কচিগুলো একটু উঁচু করে এক এক সিঁড়ি পার করে রাজের কাছে পৌঁছই মায়া। এক লাফে চাপটে ধরে রাজকে। রাজ ও মায়াকে আঁকড়ে নেয় নিজের বাহু ডোরে। রাজের কপাল বরাবর মায়ার ওষ্ঠ। মায়া চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এই সুযোগে নিজের মনের ইচ্ছে মতো ভালোবাসার পরশ দিতে থাকে রাজের ললাটে। শুধু তাই না, বেখেয়ালে রাজের নাকের কোণা এমনকি গালেও ভালোবাসার পরশ এঁকে দেয় মায়া। কিছুক্ষণ এমন করে থেমে যায়। রাজ এবার মায়াকে নামিয়ে মায়ার মুখে 2 হাত রেখে বলে, আমি একমাত্র মন্ত্রী যে তার বউ দ্বারা অপহরণ হতে থাকে। অবশ্য আমি এটাতে নিজেকে গর্ববোধ করি। হেসে দেয় মায়া। জোরে চিল্লিয়ে ডাকে সবাইকে। রান্নাঘরে কাজ করছে মেইড। তাদেরকে তদারকি করে শাহানা, পারভিন ও মালিনী। মায়া জোরে জোরে বলছে, মন্ত্রী মশাই এসছে, তোমরা সবাই কোথায়? মায়ার কণ্ঠ পেয়ে একে একে সবাই বের হয়। একজন সার্ভেন্ট আসতেই মায়া বলে, মন্ত্রী মশাইয়ের জন্য আমি যে শরবত করেছি ওটা নিয়ে আসো। সার্ভেন্ট মাথা নাড়িয়ে নিয়ে আসে শরবত। মালিনী এসে জড়িয়ে ধরে রাজকে। সবার সাথে আলাপ করে রাজ আসে মাহমুদ সর্দারের কাছে। মাহমুদ সর্দারকে জড়িয়ে রাজ বলে, তোমাদের প্রত্যেকটা রোমান্টিক পিক আমি দেখেছি বাবা। অবাক হয়ে যায় মাহমুদ সর্দার। তিনি তো কোনো ছবি বা ভিডিও করেননি। এই ছেলেকে কে দিল ছবি? রাজকে প্রশ্ন করেন। তো কিভাবে? একটু হেসে রাজ বলে, কি মনে করো তুমি আমাকে? আমি তোমার কেয়ারলেস ছেলে? না বাবা না, আমি দায়িত্বশীল একজন ছেলে। তাই তো তোমাদের পেছনে আলাদা লোক লাগিয়ে রেখেছিলাম। চোখ বড় বড় হয়ে যায় মাহমুদ সর্দারের। মালিনী এসে কান ধরে টান দেয় রাজের। মাহমুদ সর্দার মালিনীকে সাপোর্ট করে বলেন, আরো জোরে টান দাও কেন? বাবা মায়ের হানিমুনে কেউ লোক লাগায়?
মালিনী কান ছাড়তেই রাজ কানে হাত দিয়ে ডলতে থাকে, তারপর বলে, এমনভাবে বলছো যেন আমি তোমাদের পার্সোনাল মোমেন্ট দেখেছি। লাগামহীন হতে পারি কিন্তু বিবেকহীন না। চুপ করো বেয়াদব ছেলে। যে ছেলে লাগামহীন হয় সে বিবেকহীনের উপরে ছাড়া কম কিছু নয়। থুর বাবা, তোমাদের সেফটির জন্য এত কিছু করলাম, আমাকেই করো দোষারোপ। এমনিতে তো বউ নিয়ে কখনো চন্দ্রিমা করবে না। ছেলে হয়ে আমি যেটা করেছি তাতে তোমার গর্ববোধ করা উচিত। এমন ছেলে লাখে একটা। এই লাখ ছেলের একটা ছেলে আমাকে কেন দিলে খোদা? তোমার বংশের বাতি জ্বালাতে আমাকেই প্রয়োজন বাবা। বলেই দৌড়ে নিজের ঘরে গেল রাজ। মাহমুদ সর্দারের ঠিক নেই, এখনই হয়তো ঠাস করে বড় ছেলের গাল লাল করে দিতে পারে। মাহমুদ সর্দার কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, বিয়ের 2 দিন আগেও ছেলে আমার ছিল অবুঝ খোকা, বউ পেয়ে ছেলে আমার হয়ে গেল পাকা। ফ্রেশ হয়ে রাজ এসে বসলো হলরুমে। এই তো আর 5 মিনিট, তারপর আদ্র ও তার পরিবার আসবে। কল করে খোঁজ নিয়েছে রাজ। শাহানা পারভিন এসে খোঁচা দিচ্ছে মায়াকে। মায়া মাথা নাড়িয়ে না করতে থাকে। রাজ এটা লক্ষ্য করে বলে, আমার বউটা হঠাৎ লজ্জা পাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মায়া এবার শাহানা পারভিনের দিকে তাকিয়ে বলে, তোমার এই লাগামহীন জামাইকে কিছু বলতে সাহস পাই না মা, জনসম্মুখে উল্টাপাল্টা বলে দেয়। চোখ ছোট ছোট করে রাজ বলে, উচিত কথার মূল্য নেই। যাই হোক, বলো কি হয়েছে। মায়া তার 2 হাতে এক করে আঙ্গুল গোটাতে গোটাতে বলে, এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মন্ত্রী মশাই। রাজ একবার করে সবার মুখের দিকে তাকালো। সবশেষে মাহমুদ সর্দারকে আসতে দেখলো। পাশে হাসি খুশি মালিনীকেও। সোফা থেকে এক লাফে উঠে দাঁড়ায় রাজ। হকচকিয়ে তাকালো বাড়ির সবাই। শিয়া, হিয়া, মিলি, মৌ ওরা এখনো ঘরে। হলরুমে মায়া, রাজ সহ বাকি বড়রা আছে। রাজ আতঙ্কের সাথে বলে, ছি বাবা, তোমাকে আমি দাদু বানাতে চেয়েছিলাম, তুমি আমাকে ভাই বানিয়ে দিলে। এই সমাজে আমি এখন মুখ দেখাবো কিভাবে? লোকে বলবে বাবা হওয়ার সময় যার, সে হতে পারেনি বাবা। বাবা যার হবার কথা না, সে হতে চলেছে আবারও বাবা। রাজের কথার কিছু বুঝতে পারলো না মাহমুদ সর্দার। মায়া বুঝতে পারলো ব্যাপারটা। শাহানা পারভিনকে ইশারা করে বলে, দেখেছো মা, এই কারণেই আমি তোমাদের সামনে ওকে কিছু বলতে চাইনি, ব্যাটার লাগামহীন। শাহানা পারভিন এবার রাজকে বলে, ওরে বাপ হবে তোর, বাপ হতে যাচ্ছে না, বাপ তুই হবি বাপ। এতবার বাপ বাপ শুনে একটু কনফিউজড রাজ। কিছুক্ষণ মৌনব্রত পালন করে আবারও লাফিয়ে বলে, মানে আপনার টাইম আ গয়া? আমিও এবার বাবা হব? লজ্জায় মাথা নিচু করলো মায়া। রাজ খুশিতে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে। তারপর সার্ভেন্টকে বলে বাসায় আরো মিষ্টি আনতে। কিছু একটা ভাবতেই রাজের মনে পড়ে তার তো এখনো 1 মাসের দূরত্ব মোচন করতে পারেনি। মনের আবেগে বলে ফেলে, তাহলে বাথরুম বিলাসের কি হবে? রাজের কথার মাথা মুন্ডু বুঝতে পারলো না কেউ, কিন্তু মায়া বুঝতে পারলো। ক্ষিপ্ত হয়ে তাকালো রাজের দিকে। রাজ ঠোঁটটা বাচ্চাদের মতো করে তাকালো মায়ার দিকে। মায়া হাতে থাকা ফোন দিয়ে মেসেজ করে রাজকে, বাচ্চা আসতে চলেছে আমাদের, এখন তো একটু সংযত রাখো নিজেকে। বিয়ের পর বউকে নিয়ে না করতে পারলাম মধুচন্দ্রিমা, না ঠিকঠাক ভাবে হলো বাথরুম বিলাস। এটা তো বিনা বাক্যে বজ্রপাতের মতো করে বাচ্চা হাজির হলো। এই তুমি না এতদিন বাচ্চা বাচ্চা করেছো, এখন বাচ্চার বাপ হতে গিয়ে খুশি হচ্ছ না কেন? বাচ্চা নিব বলেছি, কিন্তু প্রসেসিং এত ফাস্ট হয়ে যাবে বুঝে উঠতে পারিনি। আমি ছক্কা মারতে না মারতেই আমার বাচ্চা আমাকে আরেক ম্যাচ দেখিয়ে দিল। লাগামহীন মন্ত্রী মশাই। চারপাশে ঢাকঢোল বাজতে শুরু হলো। সবাই বুঝে গেল আদ্র ও রুদ্র এসেছে। যেহেতু সর্দার বাড়ির বিয়ের দেখাশোনার আয়োজন চলছে, তাই তাদেরকে জমজমাট ভাবেই প্রস্তুতি নিতে হয়। গেটের সামনে কিছু লোক রেখে দেওয়া ছিল, যারা বরযাত্রী দেখলেই ঢাকঢোল বাজাতে থাকবে। রাজ হাত দুটো উঁচু করে নাচতে নাচতে জোরে জোরে পিয়াস ও তারেককে ডেকে বলে, ইউ বেবি, চলো তাহলে। তারেক ভাই আসো, আমাদের ভাইরা ভাইকে ওয়েলকাম করতে হবে তো। পিয়াস ও তারেক চলে যায় রাজের সাথে। ঘরে বসে ঢোল বাজানোর শব্দ পেল। মেয়েরা, হিয়া বলে ওঠে, ওই দেখ বোন, তোর বর চলে এসেছে। শিয়া মনে মনে বলে, শুধু আমার বর না, তোর বরও এসেছে বোন, শুধু তো সারপ্রাইজের অপেক্ষা। গেট থেকে আদ্রদের ওয়েলকাম করে সর্দার বাড়ির সদস্য রাজ, পিয়াস, তারেক এখনো নাচতে থাকে।
গাড়ি থেকে বের হয়ে রুদ্রও সামিল হয় রাজের সাথে। সবাইকে এভাবে খুশিতে নাচতে দেখে মাহমুদ সর্দার খুশি হন। শুধু কল্পনায় ভেসে আসে মোহন সর্দারের চেহারা। মোহন সর্দার কোনো ভুল না করলে আজ এই মহা খুশিতে তিনিও থাকতেন। বাবা হারানোর পর এক চাপা কষ্ট থাকে মাহমুদ সর্দারের মনে। আজ ভাই মারা যাওয়াতে একই কষ্ট হচ্ছে তার। হিয়া আর মিলি চলে এসেছে হল রুমে। শিয়ার কাছে মৌ আছে। শিয়াকে ডাকলেই মৌ তাকে নিচে নিয়ে আসবে। খুশিতে খুশিতে নিচে নামে হিয়া ও মিলি। হল রুমে এসে বসেছে আদ্র, রুদ্র ও তাদের দাদা দাদি। হিয়া ও মিলি এসে সালাম দিল তাদের। তারপর আদ্রের পাশে তাকাতেই হিয়ার চোখ মুখ মলিন হয়ে আসে। ঠোঁট দুটো ফাঁকা হয়ে যায় হিয়ার। হুঁশ ফিরে আসে রুদ্রের চোখ টিপ দেওয়াতে। ক্ষিপ্ত হয়ে হিয়া বলে, এই নষ্ট পুরুষ এখানে কি করছে? হপ করে হাত চেপে ধরে মিলি। দাদা দাদি কিছু মনে করতে পারে তাই। হিয়া হাত ছাড়িয়ে বলে, আটকাচ্ছ কেন আমাকে? তোমার ভাই নষ্ট পুরুষ বলে আমি তাকে কিছু বলতে পারবো না? ওনাকে তো ভাইয়া বের করেও দিয়েছে, আবার কেন এসেছে? দাদা দাদি অবাক হয়ে তাকালো এদিক ওদিক। আদ্র ফিস ফিসিয়ে বলে, এটা হিয়া, রুদ্রর হিয়া পাখি। ব্যাটার রুদ্র অভিনয় করতে করতে ওর সামনে হয়েছে নষ্টপুরুষ, মানে হিয়ার মন ভেঙে দেওয়ার অভিনয় করেছিল তাই। বাকিটা বুঝে গেল দাদা দাদি। দাদি তখন দুষ্টুমি করে চোখ রাঙিয়ে বলে, তোমার তো দেখছি অনেক সাহস মেয়ে, আমার নাতিকে তুমি অপমান করো। হ্যাঁ, আপনার নাতি তো নষ্ট পুরুষ তাই। আর কিছু না বলে অবাক হয়ে হিয়া বলে, আপনার নাতি মানে? আমি তো আদ্র ভাইয়াকে কিছু বলিনি, রুদ্র ভাইকে বলেছি। ওটাও আমার নাতি, আমার ছোট নাতি। গাল হা করে চশমাটা ঠিক করে হিয়া। তারপর সবার দিকে তাকালো। সবাই হাসতে থাকে। মায়া এসে সবকিছু খুলে বলে হিয়াকে রুদ্রের আসল পরিচয়, রুদ্রের বর্তমান চাকরি সহ সাহায্যের কথাটাও বলে মায়া। রুদ্র তাকায় না হিয়ার দিকে, ওর চোখ ফ্লোরের দিকে। রাজ এসে হিয়ার মাথায় হাত রেখে বলে, তোর কষ্টটা আমরা সেদিন উপলব্ধি করেও চুপ ছিলাম বল। তোকে সত্যিটা বলিনি কারণ তোর মন এতই নরম যে যার প্রতি তোর ঘৃণা আসে তাকে সরাসরি দেখিয়ে দিতে। আসল সত্যটা জানলে আমাদের মতো শক্ত থেকে অভিনয় করে যেতে পারতি না, এতে ওরা অ্যালার্ট হয়ে যেত তাই। হিয়ার চোখ ভিজে এসেছে। রুদ্রের দিকে তাকিয়ে আছে সে। চশমা চোখেই চোখের পানি ফেলছে। অস্পষ্ট সুরে বলে, রুদ্র ভাই। রুদ্র এখনো তাকায়নি। হিয়ার এই আস্তে করে ডাক তার কান অবধি পৌঁছয়নি। হিয়া ধরে নিল রুদ্র অভিমান করেছে। কষ্ট হলো হিয়ার। এতদিন করা বাজে ব্যবহারের সাথে হয়তো আজকের ব্যবহার রুদ্রের মনে দাগ কেটে নিয়েছে। বড় লম্বা গাউন পরেছিল হিয়া। পায়ের নিচে অবধি চলে যায় গাউনের ঘের। দুই হাত দিয়ে উঁচু করে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে দৌড় দিল। হিয়ার এক এক পদক্ষেপ কর্ণপাত হলো রুদ্রের। মাথা উঁচু করে দেখলো হিয়াকে যেতে। কিছু না বলে চুপ আছে সে। রাজ এসে রুদ্রের পিঠে চাপড় মেরে বলে, ভাই আমার তাড়াতাড়ি যাও হিসেব মেটাতে। যদি থাকো রাজি তবেই তোমার জন্য ডাকবো আমি কাজী। রুদ্র সবার দিকে তাকালো। সবার সম্মতি পেয়ে হিয়ার ঘরের দিকে দৌড় দিল রুদ্র। খাটের কোণায় হেলান দিয়ে হাঁটুর মাঝে মুখ গুজে কান্না করছে হিয়া। রুদ্রকে অনেক অপমান করেছে। এখন রুদ্রের বিষয়ে জেনে তার খারাপ লাগছে। ওর সামনে যাওয়ার মতো মনোবল শক্তি পাচ্ছে না। হিয়ার ঘরের দরজার কাছে এসে রুদ্র দাঁড়িয়ে আছে। দেখতে থাকে কান্না করা হিয়া পাখিকে। ধীরে ধীরে এসে হিয়ার পাশে বসে বলে, হিয়া পাখি। কান্নারত লাল মুখটা উঁচু করে তাকালো হিয়া। রুদ্র তাকিয়ে আছে তার দিকে, মুখে বিজয়ের হাসি। হিয়া কেন কান্না করছে এটা রুদ্র খুব ভালো করেই বুঝতে পারছে। রুদ্রের মুখে মলিন হাসি দেখে হিয়া দুই হাত দিয়ে কিল মারতে থাকে রুদ্রকে। রুদ্রকে মারতে মারতে বলে, আমার কষ্ট লাগলে আপনার ভালো লাগে তাই না রুদ্র ভাই? রুদ্র হিয়ার হাত দুটো একসাথে ধরে হিয়ার মুখের কাছে নিজের মুখ এগিয়ে বলে, যার জবান থেকে আমাকে নিয়ে এমন মিথ্যা কথা বের হবে, সত্যিই বলছি সেই দুনিয়ার সব থেকে বড় নিকৃষ্ট ব্যক্তি। আমি কখনোই পারবো না আমার হিয়া পাখিকে কষ্ট দিতে। আমি বিশ্বাস করি না। বুকের বাম পাশে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, বিশ্বাস করো হিয়া পাখি, তোকে যতবার কষ্ট দিয়েছি ততবার আমার এই হৃদয়কে আমি ক্ষত করেছি। কেন কষ্ট দিলেন তাহলে?
বলে দিলেই তো হতো যে আপনি আমার নষ্ট পুরুষ নন, আপনি যে আমার শুদ্ধ পুরুষ। খাটের উপর শুধু মাথাটা এলিয়ে দিল রুদ্র। পা দুটো ফ্লোরে মেলে রেখেছে, বুকের উপর দুটো পাঞ্জাবির বোতাম খোলা। হিয়ার কাছে মোহনীয় লাগছে উপরের দিকে তাকিয়ে রুদ্র বলে, আমার হিয়া পাখি যে কোমল হৃদয়ের অংশীদারি। সে পারে না কোনো নিখুঁত অভিনয় করতে, শুধু পারে অভিমান নিয়ে দূরে সরে যেতে। এটার জন্য আপনি দায়ী। একবার বললেই হতো যে এগুলো সব অভিনয়, কিন্তু আপনার ভালোবাসাটা ছিল একদম মন থেকে। বলতে তো চেয়েছিলাম অনেকবার, কিন্তু থমকে গেছি। আমার জ্বর আসলে তোর আতঙ্ক, আমার কোনো ক্ষতি হলে তোর এগিয়ে আসা, এসব কিছু দেখে তোকেও আমি সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ ওই সোনালির জন্য। তুই যখন আমাকে নিয়ে অধিক চিন্তিত হতে থাকিস, তখন ওই মহিলা তার পাপ কাজগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা পেত। তুই আমাতে মেতে থাকলে ওই মহিলা তার চাবিকাঠি পেয়ে যেত। রাজভাইকে কখনো যারা কাবু করতে পারবে না, এটা আমি একদম শিওর ছিলাম। কারণ ওদের সম্পর্কে আমি সবই জানতে পারি। তবে আস্তে আস্তে। কিন্তু তুই আমার প্রেমে পড়েছিস এটা জানলে শত্রু দমনের আগেই আমাদের বিয়ে হতো। তাই আমি তোকে চাইলেও বলতে পারিনি আসল সত্যটা। সব বুঝলাম, কিন্তু এটা বুঝিনি ওই দিন ওই মেয়েকে নিয়ে বাড়ির রুমটাতে কি করছিলেন? আরেকদিন একটা মেয়েকে খুন করেছিলেন কেন?